একাত্তরের দিনগুলি পর্ব ৫ ১৬ মার্চ মঙ্গলবার ১৯৭১। রুমিকে নিয়ে বড্ড উদ্বেগে আছি। কয়েকটা দিন বাড়িতে এসে বন্ধুবান্ধব নিয়ে প্রচুর মোগলাই পরোটা ধ্বংস করে তর্ক বিতর্কে মেঝে থেকে ছাদ পর্যন্ত ঝালাপালা করে এখন আবার বাইরে দৌড়াদৌড়ি করছে। কোথায় যাচ্ছে, কি করছে, কখন খাচ্ছে, কি না খেয়েই থাকছে, কিছুরই তাল পাচ্ছি না। আজ ওদের ড্রেসিং রুম পরিষ্কার করতে গিয়ে ওয়ার্ড্রব খুলে নিচে জুতা শাড়ের পেছনে হঠাৎ আবিষ্কার করলাম মোটা মোটা ধেবড়া দুটো হামানদিস্তা। অনেক আগে আমার ছোটবেলায় দাদিকে হামানদিস্তায় পান ছেঁচে খেতে দেখেছি, কিন্তু সে হামানদিস্তা দেখতে বেশ সৌকর্যমণ্ডিত ছিল, আর এই হামানদিস্তা দুটো যেমন আকার তেমনি ধেবড়া। দুটো হামানদিস্তা ওয়ার্ড্রোবের ভেতর লুকানো। কি হবে এ দিয়ে? রুমি বাড়ি ছিল না। জামি কাচুমাচু মুখে স্বীকার করলো, বোমা পটকা বানানোর কাজে হামানদিস্তা একটি অত্যাবশ্যকীয় উপকরণ বটে। বোমা পটকা? কি গুঁড়ো করবি হামানদিস্তায়? মাল মশলা কই? জামি দুই ঠোঁট টেপা আড়ষ্ট মুখে আঙ্গুল তুলে দেখালো। আলনার তলায় ঝোলানো কাপড়ের আড়ালে কয়েকটা প্লাস্টিকের ব্যাগ, পেটমোটা সুতলি দিয়ে মুখ বাঁধা। আমি কাঁপতে কাঁপতে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। কি করি, কি বলি? সারা দেশ স্বাধীনতার দাবিতে উত্তাল হয়ে উঠেছে। ঢাকায়, রাজশাহীতে, চট্টগ্রামে সবখানে এই দাবি তুলে শান্তিপ্রিয় বাঙালিরা আজ মরিয়া হয়ে লাঠি সরকি যা পাচ্ছে তাই হাতে নিয়ে ছুটে যাচ্ছে গুলির সামনে। ঘরে ঘরে নিজের হাতে বোমা পটকা, মলোটভ ককটেল বানিয়ে ঝাঁপিয়ে পড়ছে প্রতিপক্ষের উপর। এইরকম সময় আমার ছেলেকে আমি চাইবো ঘরে আটকে রাখতে? আমি কি চাইবো সে শুধু বন্ধুবান্ধব নিয়ে জাঁকিয়ে বসে স্বাধীনতা দাবি দেওয়ার প্রশ্নে তর্ক বিতর্ক চুলচেরা বিশ্লেষণ নিয়ে মত্ত থাকুক? রুমি কখন বাড়ি ফিরেছে টের পায়নি। ফিরেই নিশ্চয়ই জামির কাছে সব শুনেছে। আমার ঘরে এসে সুইচ টিপে বাতি জেলে খুব শান্ত স্বরে বলল, আম্মা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি উঠে বসলাম। তোমার সঙ্গে আমারও কিছু কথা আছে। রুমি খাটে এসে বসলো আমার সামনে। আমি বললাম, ছোটবেলা থেকে তোমাকে এই শিক্ষা দিয়েছি, এমন কাজ কখনো করবে না যা আমাদের কাছে লুকাতে হবে। শিখিয়েছি যদি কখনো কোনো বিষয়ে আমাদের মতের সঙ্গে তোমার মত না মেলে, তাহলে আগে আমাদেরকে বুঝিয়ে তোমার মতে ফেরাবে, তারপর সেই কাজটা করবে। রুমি তার স্বভাবসিদ্ধ মৃদু গলাতে বলল, আমি লুকিয়ে কিছু করছি না আম্মা। আব্বু সব জানে। আব্বুই আমাকে বেবি চাচার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে। তোমাকে তো আগেই বলেছি আমি বেবি চাচার সঙ্গে কাজ করি, তবে কি কাজ করি বিস্তারিত বলার নিষেধ আছে। আমি রুমিকে বুকে জড়িয়ে ধরে বললাম, আমার খুব ভয় করছে রুমি। রুমি কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর গলায় বলল, ভয় করার স্টেজে আমরা আর নেই মা। আমাদের আর পেছনে হটার কোনো উপায় নেই। তুই যাই বলিস রুমি, দেখবি সব ঠিক হয়ে যাবে। আজই তো কেবল মুজিবিয়াহিয়া বৈঠক শুরু হলো, ফয়সালা নিশ্চয়ই একটা হবে। রুমির মুখে কীরকম জানি একটা হাসি ফুটে উঠল। কি যেন বলতে গেল সে। তার আগেই সিঁড়ির মুখ থেকে জামি চেঁচিয়ে ডাকলো, মা, ভাইয়া শিগগিরই এসো, খবর শুরু হয়ে গেছে। টিভিতে শেখ মুজিবকে দেখাচ্ছে। হুড়মুড়িয়ে উঠে নিচে ছুটলাম। খবর খানিকটা হয়ে গেছে। শেখ মুজিবের গাড়িটা প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে আসছে। সাদা ধবধবে গাড়িতে পথ করে উঠছে কালো পতাকা। দেখে প্রাণটা যেন জুড়িয়ে গেল। প্রতিবাদের কালো পতাকা উঁচিয়ে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় গিয়েছেন শেখ মুজিব। এর আগে কোনোদিনও পাকিস্তান সরকার বাঙালির প্রতিবাদের এই কালো পতাকা স্বীকার করে নেয়নি। এবার সেটাও সম্ভব হয়েছে। ১৭ মার্চ বুধবার ১৯৭১। সকালে চায়ের টেবিলে সবাই হুমড়ি খেয়ে পড়েছে খবর কাগজের উপর। পরিস্থিতি ও চাহিদার গুরুত্ব বুঝে মাসের ২-৩ তারিখ থেকে ৩-৪টে কাগজ রাখছি, যাতে বাড়ির সকলেই একই সঙ্গে সুখী থাকতে পারে। সবার নজর মুজিব ইয়াহিয়ার বৈঠকের খবরটার দিকে। খবর অবশ্য বিশেষ কিছু নেই। তারা রুদ্ধদ্বার কক্ষে ২.৫ ঘণ্টাকাল আলোচনা করেছেন। বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ শুধু বলেছেন, তারা দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা কেবল শুরু করেছেন। আলোচনা চলতে থাকবে, কারণ সমস্যা যা তার ২ মিনিটে সমাধান সম্ভব নয়। আজ বুধবার সকাল ১০টায় আবার বসেছেন তারা। রুমি হঠাৎ মুখ তুলে বলল, আম্মা, এই খবরটা দেখেছ? কোনটা? রুমি হাতে দৈনিক আজাদ পত্রিকাটা এগিয়ে দিল আমার দিকে। পড়লাম খবরটা। হেডিং হচ্ছে, জানেন কি রাজধানী ঢাকায় বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর কতজন পদস্থ ব্যক্তি অবস্থান করিতেছেন? খবরটা সংক্ষেপে হলো,
প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল আব্দুল হামিদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা, মেজর জেনারেল ওমর এবং আরও 6 জন ব্রিগেডিয়ার ঢাকা এসেছেন। তবে এ সম্বন্ধে কোনো সরকারি সমর্থন পাওয়া যায়নি। কেবল প্রেসিডেন্টের জনসংযোগ অফিসার সাংবাদিকদের প্রশ্নের চাপে পীরজাদা ও ওমরের ঢাকা আসার কথা স্বীকার করেছেন। রুমি বলল, বুঝলে আম্মা, ব্যাপারটা আমার কাছে খুব সুবিধার ঠেকছে না। বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে এত সেনাপতি সামন্ত সঙ্গে নিয়ে আসার মানেটা কি? আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। তবু একটু ধমকে সুরে বললাম, তোরা খালি গুজবের আগে ছুটিস, এ খবরের কোনো ভিত্তি নেই তো। লোকে আগাম আশঙ্কা করে বলছে এ কথা। আলোচনা তো কেবল একদিন হয়েছে, 2-4 দিন ধৈর্য ধর, দেখ না, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। ওই আনন্দেই থাকো। তোমার কি রাজনৈতিক দূরদৃষ্টি বলতে কিছু নেই আম্মা? রুমির কথায় বাধা পড়ল। কলিং বেল বেজে উঠেছে। জাম্মি তড়াক করে উঠে দরজা খুলেই চেঁচিয়ে বলল, মা মা, নিয়োগী চাচা। আমিও চেঁচিয়ে উঠলাম, আরে তাই নাকি? খুব ভালো দিনে এসেছেন তো, আপনাকে আমার খুব দরকার। ওর অজিত নিয়োগী ঘরে ঢুকে হাসি মুখে বললেন, সেইটা জেনেই তো কেমনে এসে পড়েছি দেখুন। শরীফ ও আমি উঠে বসার ঘরের দিকে গেলাম। রুমি জামি নিয়োগী সাহেবকে আদাব দিয়ে দোতলায় উঠে গেল। আমি বললাম, দাদা, আপনার সঙ্গে আমার আজ কিছু জরুরি কথাবার্তা আছে। বসতে হবে অনেকক্ষণ, আর ঠিক ঠিক জবাব দিতে হবে। নিয়োগী দাদা হাসতে হাসতে বললেন, আরে বাপরে, কি এমন সাংঘাতিক কথা জিজ্ঞেস করবেন? একবারে ঠিক ঠিক জবাব চাই। শরীফ খানিকক্ষণ কথা বলার পর উঠে দাঁড়ালো। আমার অফিস আছে, চললাম। আপনারা সাংঘাতিক সওয়াল জবাব করতে থাকুন। শরীফ চলে যাবার পর আমি বললাম, আমি খুব স্পষ্ট কথায় 2টো প্রশ্ন করব, ঠিক ঠিক জবাব দেবেন কিন্তু দাদা। উনি হাসি মুখে বললেন, বলুন, আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি খানিকক্ষণ মাথা নিচু করে মনে মনে কথাগুলো গুছিয়ে নিলাম। তারপর স্পষ্ট করে কেটে কেটে বললাম, 1 নম্বর প্রশ্ন, দেশের রক্তস্রোত বয়ে যাবার সম্ভাবনা আছে কিনা? 2 নম্বর প্রশ্ন, আমার কপালে পুত্রশোক আছে কিনা? প্রশ্ন শুনে নিয়োগী দাদা স্তব্ধ হয়ে বসে রইলেন। আমি খানিকক্ষণ অপেক্ষা করে বললাম, কই জবাব দিচ্ছেন না? নিয়োগী দাদা একটু হাসলেন। অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন বলে মনে হলো। কেশে গলা পরিষ্কার করে বললেন, এসব বিষয়ে কি নিশ্চিত করে কিছু বলা যায়? আমি জোর দিয়ে বললাম, কেন যাবে না? আপনি এত বড় অ্যাস্ট্রোলজার, কত বছর ধরে কত বিষয়ে ভবিষ্যৎবাণী করে আসছেন। আপনি কি বলতে চান দেশের বিষয় নিয়ে কিছুই চিন্তা ভাবনা করেননি? করেছি বইকি, তবে তবে নয়। কি চিন্তা ভাবনা করেছেন বলুন। রক্তস্রোতের সম্ভাবনা খুবই ছিল। পাকিস্তান হলো মকর রাশির অন্তর্গত দেশ। মকর রাশিতে এ সময় আছে রাহু ও শুক্র, আর পাশাপাশি দ্বাদশ ঘরে ধনুতে অবস্থান করছে মঙ্গল। রাহু মানে ধ্বংস, আর শুক্রের জন্য আগুন আসে। দ্বাদশে মঙ্গল মানেও ধ্বংস। কিন্তু বৃহস্পতি এ সময় বৃশ্চিকে একাদশ ঘরে আছে বলেই ভরসার কথা। অল্পের জন্য ভয়াবহ রক্তস্রোতের সম্ভাবনাটা এড়ানো গেছে। আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললাম, আর আমার দ্বিতীয় প্রশ্নের জবাব? নিয়োগী দাদা আবারও অস্বস্তিতে পড়েছেন বোঝা গেল। বহুক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ পর ধীরে ধীরে বললেন, রুমির মঙ্গল খুবই প্রবল। জানেন তো, মঙ্গল যুদ্ধের রাশি, ওকে একটু সাবধানে রাখবেন। আমি গোয়ারের মতো বললাম, ওসব সাবধানে রাখার কথা বাদ দিন। আমার কপালে পুত্রশোক আছে কিনা তাই বলুন। ওটা থাকলে লাখিন্দরের লোহার ঘর বানিয়েও লাভ নেই। অজিত নিয়োগী অনেকক্ষণ ধরে কি যেন ভাবলেন, তারপর মৃদুস্বরে বললেন, না, আপনার কপালে পুত্রশোক নেই, তবু ওকে সাবধান রাখবেন। আমার বুক থেকে পাষাণ ভার নেমে গেল। আমি জ্যোতিষশাস্ত্র, ভবিষ্যৎবাণী এসব কিছুতেই কোনোদিন বিশ্বাস করিনি। অজিত নিয়োগীর সঙ্গে আমাদের পরিচয়ের সূত্র অদৃষ্ট গণনা বা ভবিষ্যৎবাণীর নয়, সাহিত্যালোচনা ও আমাদের সামাজিক মেলামেশার। এরই মধ্যে ওর কয়েকটা গল্পের বই বাজারে বেরিয়েছে। তবু দেশের এরকম পরিস্থিতিতে রুমির রহস্যময় উদ্ভ্রান্ত চালচলনে মনের মধ্যে আত্মবিশ্বাসের খুঁটিটা কখন কেমন যেন নড়বড় হয়ে গেছে। তাই অজিত নিয়োগীর ভবিষ্যৎবাণীর ক্ষমতার উপর এখন মনে প্রাণে নির্ভর করতে চাইছি। 18 মার্চ, বৃহস্পতিবার, 1971। ঢাকা টেলিভিশন স্বাধিকার আন্দোলনকে তুঙ্গে তুলে দিয়েছে তার অভিনব গানের অনুষ্ঠান দিয়ে। এমন অনুষ্ঠান দেখি নাই কভু।
ঢাকার যত প্রথম সারির নামকরা সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, শাহনাজ বেগম, আঞ্জুমান আরা বেগম, সৈয়দ আব্দুল হাদী, খন্দকার ফারুক আহমেদ, রথীন্দ্রনাথ রায় এবং আরও অনেকে মিলে যখন গাইতে থাকেন সংগ্রাম 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 চলবেই দিনরাত অবিরাম, আর তাদের কয়েকটা চেহারা হাজার চেহারা হয়ে যায়, তখন মনে হয় বুকের মধ্যে ঘরের মধ্যে ঝড় উঠে গেছে। সে ঝড়ের মাতামাতি সারা দেশে ছড়িয়ে পড়েছে। মাসুমাকে জিজ্ঞাসা করি, কি করে এমন অবাক কাণ্ড সম্ভব হলো? কে করেছে? মাসুমা বলে, এসব মন্টু মামার কীর্তি। মন্টু অর্থাৎ মোস্তফা মনোয়ারকে ধরলাম একদিন। মন্টু, বল না, কি কায়দায় শিল্পীদের একটা মাথা হাজার মাথা হয়ে যায়, দু তিন সার দাঁড়ানো মানুষ হাজার মানুষ হয়ে যায়। মোস্তফা মনোয়ার তার স্বভাবসিদ্ধ বিনীত লাজুক হাসি হেসে মাথা চুলকে বলল, এই আর কি, যন্ত্রপাতি বিশেষ নেই তো আমাদের, এই আয়না টায়না দিয়ে অনেক কসরত করে, এই আর কি। মন্টুটা এই রকমই, নিজের কোনো কৃতিত্বের কথা নিজের মুখে বলতে হলে এই রকমই তো করে। মন্টুর কীর্তি এরকম অভিনব পদ্ধতিতে আরও কয়েকটা গানের টিভি চিত্রায়ন। আমার ঘরে আগুন জ্বেলেছে শান্তি নিয়েছে কেড়ে, জন্ম আমার ধন্য হলো মা গো, একতারা তুই দেশের কথা বল রে আমায় বল। এইসব গান টিভিতে যত দেখানো হয়, ঢাকার ঘরের ভেতরে সোফায় বসে থাকা নিরীহ শান্ত মানুষের বুকেও তত ঝড়ের দোলা লাগে। বাইরে পথে প্রান্তরে বন্দরের জংশনে যারা রক্তাক্ত সংঘর্ষে নেমেছে তাদের মাঝে ছুটে চলে যেতে ইচ্ছা করে। বাংলা অক্ষর এক একটি বাঙালি জীবন, বাংলায় লেখা স্টিকার জীবনেই প্রথম দেখলাম। রুমি খুব যত্ন করে স্টিকারটা গাড়ির পিছনের কাছে লাগালো। স্টিকারের পরিকল্পনা ও ডিজাইন করেছেন শিল্পী কামরুল হাসান। উনি অবশ্য নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন। কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ বলে একটি সমিতি গঠন করেছেন, উনিই তার আহ্বায়ক। গত শুক্রবারে এই সমিতির একটা সভাও হয়ে গেল। শিল্পী সৈয়দ শফিকুল হোসেন এই সভায় সভাপতিত্ব করেছিলেন। উনি শরীফের বন্ধু ইঞ্জিনিয়ার এস আর হোসেনের ছোট ভাই। বাংলার পটুয়া সমাজ এর এই সভাতে শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসাবে গ্রহণ করার এক প্রস্তাব নেওয়া হয়েছে। বাংলা স্বাধিকার আন্দোলনকে বৃহত্তর জনগণের মধ্যে ছড়িয়ে দেবার লক্ষ্যে শিল্পীরা ঠিক করেছেন কার্টুন, ফেস্টুন, পোস্টার ইত্যাদি তৈরি করে সর্বত্র বিতরণের ব্যবস্থা নেবেন। এই স্টিকার বোধহয় ওই কর্মপন্থারই প্রথম পদক্ষেপ।